রাজুক কাজ করে না বলে এই ভবনগুলো হতে পারে। ফায়ার সার্ভিসের তালিকায় এই ভবনগুলোতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, আছে কিন্তু তারাও বলছে তাদেরই বা কি করার আছে, মানে কারোরই কিছু করার নেই। আর ঘটনার পর মন্ত্রী বলছেন যে এই ভবনগুলো কোনো আইন না মেনে তৈরি হয়েছে। তো সরকারি সংস্থাগুলোরই তো দায়িত্ব ছিল বোধহয় যে এগুলো দেখে রাখা। অবশ্যই এখন কারোর কিছু করার নেই, এবং যখনই একটা কিছু ঘটে তখন যিনি মন্ত্রী থাকেন বা যিনি পদে থাকেন তখন তিনি বলেন যে আর হবে না, আর হবে না। এবার প্রত্যেকবার ফের ফয়েলেসে শুরু, আর হবে না বলা হয়। আসলে সুশাসন নেই। সুশাসনের সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে এখানে, যেমন এই যে মন্ত্রী বলছেন যে কোন আইন না মেনে ভবন তৈরি হয়েছে। আপনার মনে থাকবে ওই বাস দুর্ঘটনার পরে পুলিশ কমিশনার বলছেন যে কোনো কাগজপত্র নাই, লাইসেন্স নাই, বাস চলছিল কি করে? দেখবে কে? দেখবে কে? এরকম কিছু ঘটলে তখন তাকে দেখার জন্য সবাই উৎসাহী হয়, কিছু কথাবার্তা বলে, হই হাল্লা করে, কিছু দাবি থাকলে সেটা মানে, তারপরে আবার যেই লাউ সেই কদু হয়ে যায়। এটাতে রাজনৈতিক পছন্দ যদি শুরু হয়, কারণ পলিটিক্যাল মাস্টার্স দে আর দ্য মেইন রোল প্লেয়ার। আমি সবসময় বলি, আমি যেহেতু ব্যুরোক্রেটিক ট্রেন্ডে কাজ করেছি, সে সময় আমি বিভিন্ন সময় দেখেছি কোন মন্ত্রী কেমন কাজ করে, তার সততা দক্ষতা কতটুকু, সেটার উপর নির্ভর করে তার মন্ত্রণালয়ের কাজটা কতটুকু সফল হয়। তাই এক্স্যাক্টলি। আপনি ব্যুরোক্রেটকে দিয়ে, মন্ত্রী তো বদল হন, ব্যুরোক্রেটরা তো বদল হন না। বদল না হলে ব্যুরোক্রেটদের যেটা এখন হয়ে গেছে, আগে ব্যুরোক্রেটরা অনেক কাজ করতে পারত, এখন নাম নিলে তো গুনাহ হয়ে যাবে। এই যে বাংলাদেশ আমলে কোনো প্রেসিডেন্টের আমলে ব্যুরোক্রেটকে যখন পলিটিক্যাল কেউ বা এমপি হোক কেউ ধমক দিত, তখন কিন্তু ব্যুরোক্রেট সেই ধমকে নড়তেন না। তার কারণ ও যিনি ধমক দিচ্ছেন তার উপরে যিনি বড় পদে আছেন পলিটিক্যাল পাওয়ারে, তিনি তাকে শেল্টার দিতেন। এখন তো সেটা নেই। বিশেষ করে 90-এর পরে যে দলীয়করণ শুরু হয়েছে, ব্যুরোক্রেটরা তো এখন গণতন্ত্র আসার পর মোটামুটি আপনি সেটা বলতে পারেন সে সময় থেকে। এই যে জনতার মঞ্চ একটা হলো, মনে আছে আপনাদের? সেই জনতার মঞ্চের মধ্যে যারা আসলো তারা পরে তো বাহাবা পেল। আবার জনতার মঞ্চের বিরুদ্ধে পরে আবার কথা হইলো এখানে ওই পান্ডা গার্ডেনে কি একটা ঘটলো, তারপরে যাইয়া আরেকজনের এক সাংবাদিকের সেখানে কেউ ঘুমটা দিয়ে পালাচ্ছে, কেউ হচ্ছে, কিছু হয়নি তো। আচ্ছা, তারপরে দেখেন আপনি দুর্নীতির বিরুদ্ধে যেসব কথা হয়, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সংসদের তালিকা, খোদ প্রধানমন্ত্রীও বললেন, তাদের কি হলো? তাদের একজন দুইজন পাঁচজনকে আমি অন্তত চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে একজন বলতেছিল ওই চাকরি করে কিসে হয়তো সাব রেজিস্ট্রার, 2400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তার কাছে ছোটো মনে হচ্ছে, বলে যে মর্নিং ওয়াকটা ওখানে করা যায় না। তাহলে সেটা যদি দত্ত রাষ্ট্র শক্তভাবে যদি এটা বাস্তবায়ন হতো তাহলে কেউ সাহস হতো না। ধরে কোনটা, ওই রাজুকে ধরতে গেলে দেখবে আপনার তার ছোট্ট 2 কাঠা জায়গা বা 3 কাঠা জায়গার মধ্যে হয়তো 1 ফিট আধা ফিট বাড়াইলো কেন, ওইটার উপর চাপ যাবে। কিন্তু বনানীর রাস্তায়, বড় গুলশানের রাস্তায় 18 তলা জায়গায় যদি 24 তলা করে ফেলে, তিনি যদি রাজনৈতিক নেতা হন, তারটা কেউ ধরতেছে না। পরে হইলে এখন শুরু হইলে এ কথাগুলো, সুশাসন নেই এক। দ্বিতীয় হইল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার কোনো আগ্রহ আছে বলে আমার কাছে এখনো মনে হয় না। এই জন্য হয় না, বেরিয়ে পরে কোন বিপদে পড়বো সেটা পরের কথা, তারপরে সাহস করে বলি এই জন্য। কারণ সেটা যদি মনে হতো তাহলে এইবার ভোটের যে কাণ্ড ঘটে গেল, ভোটে যেটা ঘটে গেল 30 তারিখে, যেগুলো বাইরে শোনা যাচ্ছে, লোকজন বলতেছে, এবং আকার ইঙ্গিতে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারও বলতেছে এবার এই সিস্টেম করব যেন আগের দিন বাক্স ভরা না যায়। আমি গ্রামে বেশ কিছু সময় কাটায় আসলাম, এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল ফেনীতে, আমি টেরই পেলাম না, আগের দিন পর্যন্ত ছিলাম যে উপজেলা নির্বাচন হচ্ছে। আরো মারাত্মক বিষয় কি, একটা কেন্দ্রের খবর নিলাম, রিহার্সেল হচ্ছে। এখন রিহার্সেল যে জনগণকে দেবে যে ইভিএম কিভাবে হবে, সেই জনগণের চাইতে, পার্টিসিপেন্টের চাইতে নির্বাচনী কর্মকর্তা যারা আছে তারা সংখ্যায় বেশি।